বিনিয়োগের পথ সহজ করতে এবার জমি কিনবে সরকার। ডানকুনি থেকে জমি নীতি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, ৬০০ কোটি বিনিয়োগ লাক্সকোজির। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। বিনিয়োগকারীরা বলেন, বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামেই, সেই ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীকে, ফলে বড় শিল্পের পথ কঠিন ছিল। বদলের বাংলায় জমি নীতিতে বড় বদল। এবার জমি কিনবে সরকার, সেই জমি তুলে দেবে বিনিয়োগকারীর হাতে। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, ৬০০ কোটি টাকা বিনিয়োগ লাক্সের। হুগলির ডানকুনিতে শনিবার লাক্সের হুঁশিয়ারি কারখানার সম্প্রসারণের ভূমি পুজো হলো। পশ্চিম বাংলার শিল্পের যে ক্যাপ, সেই ক্যাপে পালক লাগা আজ শুরু হলো। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে। গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা, তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। এই নতুন যে আমরা ইউনিটটা লাগাচ্ছি, ফ্যাক্টরিটা লাগাচ্ছি,
মিনিমাম আমরা চেষ্টা করছি কি 8 থেকে 9,000 ফ্যামিলিটা এখানে যোগে যাবে। লেকিন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি কি ভবিষ্যৎ বাঙালি এখন খুব ভালো। আর আমার আমার সিএম সাহেব এসছে, সবাই এসছে, ওনার সবার একটাই কথা আছে, ইন্ডাস্ট্রির জন্য আমরা সব কিছু করবো। যে গাড়িটা 40 স্পিডে চলছিল ওটা 100 হয়ে গেছে। আপনি 2 বছর দেখুন, পুরো বাঙাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সবাই ইন্ডাস্ট্রিকে মিলিয়ে বাঙালকে নাম্বার 1 করতে হবে। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। নিউজ 18 বাংলা। নব তৃণমূলের 21-এ মেয়র রোডে 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে নব তৃণমূলের সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে আগেই চিঠি, আর সভার অনুমতি মিলেছে বলে দাবি ঋতব্রত। নব তৃণমূলের 21শে মেয়র রোডে আর 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে নব তৃণমূলের সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে আগেই চিঠি, সভার অনুমতি মিলেছে বলে দাবি ঋতব্রত। 21শে জুলাই আমরা পারমিশন পেয়েছি, আমরা গান্ধী মূর্তিতে মেয়র রোডের ওখানে, গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিং এর অভিমুখগুলো কি হবে এবং পলিটিক্যাল অভিমুখ, 2, 3, 4টে এজেন্ডা যেগুলো নিয়ে আমরা রাস্তা হিট করব। কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসে বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন, তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যে কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে সব করতে চাইছেন? নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিয়াডির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ, লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ। নব তৃণমূলের বৈঠকে হাজির নির্মল ঘোষ। যেমনটা আপনাদের বলছিলাম, নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিয়াডির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ, লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ। নব তৃণমূলের বৈঠকে হাজির নির্মল ঘোষ। পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং। আর এবার নব তৃণমূলের জেলা কমিটি, অনুব্রত মণ্ডল সভাপতি বীরভূম, বুরহান মোকাদ্দাম লিটন সভাপতি বসিরহাটের, রথিন বন্দ্যোপাধ্যায় সভাপতি বাঁকুড়ার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সভাপতি পূর্ব বর্ধমানের, অরুণাভ সেন সভাপতি হাওড়া গ্রামীণের, উজ্জ্বল কুমার সভাপতি পুরুলিয়ার, আর প্রসূন বন্দ্যোপাধ্যায় সভাপতি পুরুলিয়ার। সন্দীপন সাহা সভাপতি কলকাতা উত্তরের, দেবাশিস সাহা সভাপতি কলকাতা দক্ষিণের, সৃষ্টিধর ঘোষ সভাপতি হাওড়া সদরের, শুভাশিস দাস সভাপতি ডায়মন্ড হারবারের, প্রদীপ সরকার সভাপতি পশ্চিম মেদিনীপুরের।
আলিপুরদুয়ার শ্রী বিনোদ মিঞ্জ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুণ্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। ফলে এখন কারা কি জন্য কাদের কথায় কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই এবং সবথেকে বড় কথা বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। আসি পরবর্তী খবরে। কেষ্টহীন মমতা, মমতার হাত ছাড়লেন কেষ্ট। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা নব তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। আর জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নব তৃণমূলকে ধন্যবাদ অনুব্রতর। চোর ডাকাত আইপেক সে দলটাকে শেষ করে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো, যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, ওর বোঝা উচিত ছিল আমার বাড়িতে গার্জেন দল যারা খেটে তৈরি করলো তাদের ভুলে গেল। এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিকে জানিয়েছেন যে আপনি ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন? আমি কেন জানাবো? দিদিকে আমার যখন আমি জেলে ছিলাম তখন আমার নাম করেছে, 24 আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো? কাজলও তো একই সঙ্গে ঋতব্রত শিবিরে রইল, কিন্তু ও তো এবার বিধায়ক হয়ে গেল। বিধায়ক হয়ে গেল, তার ক্ষতিও হলো। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি, মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি। ফাঁসি দেওয়ায় টাকা তুলতে গিয়ে হতবাক। আর এই ঘটনার তদন্ত শুরু বিধাননগর থানার পুলিশের। অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি, মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি।
ফাঁসি দেওয়ায় টাকা তুলতে গিয়ে হতবাক। ঘটনার তদন্ত শুরু বিধাননগর থানার পুলিশের। আমি টাকা তুলতে আসছিলাম 2000 অন্নপূর্ণা ভান্ডারের টাকা চেক করতে আসছিলাম। এ বলছে তো বলে এতগুলো টাকা আছে আপনার এখানে। আমি বলতে পারছি না কি জন্য এই টাকাগুলো আসছে, আমি তো জানি না। কত টাকা দেখলেন? 740 কোটি। এই দোকানদার বললো, কল্যাণীর দোকানদার। সকাল 11:30টার দিকে কালীন মানে মেহরুন্নেসা নামে এই মেয়েটা বৌদিটা আসছে আমার দোকানে এসে বলছে যে অন্য কোনো টাকা আমার চেক করুন, দেখুন যে টাকা ঢুকছে কি ঢুকে নাই। আমি বললাম ঠিক আছে দেন বইটা দিলাম। দেওয়ার পর দেখতেছি আমি যে ও বললো যে চেক করে দেখুন কি হয়েছে না হয়েছে। তো চেক করলাম, দেখলাম যে ওটা 2000 টাকা তুললো। আগে বললো যে আমাকে 2000 টাকা দাও। আমি বললাম ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক এখন চেক হয় না বলে আমি 2000 টাকা তুললাম। তুলে দেখতেছি তার অ্যাকাউন্টে মোটামুটি 740 কোটি টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছে। তাই স্টেটমেন্ট দেখে আমার মাথা চক্র যে আমার লাইফে এতদিন ধরে আমি দোকান করতেছি কিন্তু আজ অব্দি এরকম অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিনি। আমি কি আমার এত বড় এরিয়ার মধ্যে কারো দেখিনি। কোটিপতি অন্নপূর্ণা, আরও এক কোটিপতি অন্নপূর্ণার 3000-এর জায়গায় অ্যাকাউন্টে 700 কোটি। জলপাইগুড়ির ময়নাগুড়িতে মহিলার চক্ষুচরক কাজ। ব্যাংকে টাকা তুলতে গিয়ে ঘটনা জানাজানি হয়ে যায়। ভয়ে পুলিশে অভিযোগ মহিলার পরিবারের। মা অন্নপূর্ণার টাকা উঠাইতে গেছে, উঠাইতে গিয়ে দেখে যে অ্যাকাউন্টে যে এতগুলো টাকা ঢুকছে। তারপর মা দেখি তো অবাক, ফ্যামিলি যাতে সুরক্ষিত থাকি এই জন্য আমার কমপ্লেন জানাইলাম। এখানে 700 কোটি টাকার মতো মার শুধু অন্নপূর্ণার ভান্ডারের টাকাটা ছিল। 3200 কয় টাকা যেন মার অ্যাকাউন্টে ছিল। আমরাও জানি না সঠিকটা কোথার থেকে ঢুকছে। আতঙ্ক তো অবশ্যই হবো, কারণ আমাদের অত টাকাই নেই। ছাত্রীর অ্যাকাউন্টে 750 কোটি। কোচবিহারের হলদিবাড়িতে হতবাক ছাত্রী। ছাত্রীর অ্যাকাউন্টে 759 কোটি 69 লক্ষ 52 হাজার টাকা। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়ে কোটি কোটি টাকা। যেমনটা আপনাদের বলছিলাম, ছাত্রীর অ্যাকাউন্টে 750 কোটি। কোচবিহারের হলদিবাড়িতে হতবাক ছাত্রী। আর ছাত্রীর অ্যাকাউন্টে 759 কোটি 69 লক্ষ 52 হাজার টাকা। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়ে কোটি কোটি টাকা। আমার ভাইস্তাকে আর আমার মেয়েকে টাকা উঠাইতে পাঠিয়েছি ব্যাংকে। তো আজকে তো ব্যাংক বন্ধ ছিল, তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে, তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। ওই টাকাটা ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা উঠাতে গেছি। তো কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে। তো গেছি, ঘন্টায় বলছে কত টাকা বলছে? 7 কোটি। তুমি কি টাকা কত টাকা উঠাতে গিয়েছিল? আমি 800 টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক। মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? কলকাতাকে যানজট মুক্ত করতে রিং রোড, কলকাতাকে ঘিরে রাস্তা, উদ্যোগ রাজ্য সরকারের। খড়গপুর আইআইটিকে সমীক্ষার দায়িত্ব। কলকাতা ব্যস্ত শহর, অফিস টাইমে প্রবল গাড়ির চাপ, যানজট। যত দিন যাচ্ছে এই চাপ আরো বাড়ছে। সমস্যা মেটাতে এবার রিং রোড তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রিং রোড অর্থাৎ কলকাতাকে ঘিরে তৈরি হওয়া রোড। 4টি জেলা ছুঁয়ে যাবে এই রিং রোড। হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এর জন্য খড়গপুর আইআইটিকে সমীক্ষা করতে বলেছে রাজ্য সরকার। তারা একটি প্রাথমিক নকশাও করেছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কলকাতায় গঙ্গার ধার ঘেঁষে তৈরি হবে 4 অথবা 6 লেনের রাস্তা। এই রিং রোড ছুঁয়ে যাবে হাওড়ার পাঁচলা থেকে বাউরিয়া, গঙ্গা পেরিয়ে বজবজ, মহেশতলা, গার্ডেন রিচ, সেখান থেকে আমতলা, সোনারপুর, বারুইপুর। এই রাস্তাই আবার পাঁচলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে। সারা দেশ জুড়ে তো রিং রোড তৈরি হয়েছে মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের আমলে। অতীতেও মহারাষ্ট্রের সরকার, বিজেপি সরকার, তারাও এই কাজ করেছে। কিছু দল আছে যারা কথা বলে, কেউ কেউ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে বিজেপি। এই যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স,
প্রণববাবুর স্বপ্ন ছিল, বিজেপি বাস্তবায়িত করে। কংগ্রেস ভাববে, স্বপ্ন দেখবে, সিপিএম কথা বলবে, কিন্তু কাজটা করবে বিজেপি। মানুষের সুবিধার্থে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে, সবকিছুই বাড়বে, সেই জন্য উন্নয়ন বাড়বে। সেই জন্য মানুষের সুবিধার্থে এই রিং রোড যে সবগুলো জেলাকে একসাথে যুক্ত করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী দিনে এই পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। কলকাতার আশপাশের জেলা হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় কলকাতা হয়ে। ফলে কলকাতায় গাড়ির চাপ বাড়ে, রাস্তায় গাড়ির গতিও কমে, তৈরি হয় যানজট। এই সমস্যা মেটাতে কলকাতার গতি বাড়াতে রিং রোড তৈরির পরিকল্পনা। 4 জেলাকে আউটার করিডোর রোডের মাধ্যমে এবার একত্রিত করবে একটাই রাস্তা। আর যাতে কলকাতা শহরের যানবাহনের গতি আরও বৃদ্ধি পাবে, তার পাশাপাশি এক জেলা থেকে অপর জেলায় কানেকশন বা যাতায়াত হবে আরও সুবিধাজনক। ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সবচেয়ে ক্ষমতাশালী নীতা আম্বানি ফরচুন ইন্ডিয়ার তালিকার শীর্ষে নীতা আম্বানি। সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারপারসন নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনে উপকৃত প্রায় 3 কোটি শিশু। ফাউন্ডেশনের ইতিবাচক প্রভাব 10 কোটি মানুষের ওপরে।